রাতের দিকে কি নেটওয়ার্ক রাতে ভালো থাকে নাকি? তাহলে আমি পরে ক্লাসে বুঝতেছি না, এরকম করে ক্লাস খুব ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা স্যার দেখো, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা এখন লেখাটা শেষ করে ফেলো তো বাবা। স্যার দেখা শেষ স্যার, এটা স্যার শেষ নেক্সট স্যার। স্লাইডে দেখো। আচ্ছা ওকে, আমি তোমাকে শুধু বলছি শেষ স্যার। লাইট। এবার তোমরা শোনো, আমি লাস্ট যে কথা লিখেছি, ইন দ্য প্রেজেন্স অফ অ্যান ইপসিল্যাটারাল ফিমোরাল ফ্র্যাকচার, মানে একই দিকের যদি সঙ্গে ফিমারের ফ্র্যাকচার থাকে না, তখন আগের যে ইন্টারনাল পজিশন যেটা থাকে না, ইন্টারনালি রোটেটেড, অ্যাডাক্টেড এন্ড স্লাইটলি ফ্লেক্সড পজিশন, এটা কিন্তু তখন অতটা প্রমিনেন্ট হবে না। কারণ কি, তোমার পায়ের তো ফিমার ফ্র্যাকচার, তাহলে ফিমার যখন ফ্র্যাকচার হবে, হ্যাঁ ফিমার ফ্র্যাকচার আসছে স্যার, শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না শোনা স্যার। যাচ্ছে না আবার। স্যার শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা দেখি, আমি চেষ্টা করছি কি হচ্ছে বুঝতে পারছি। এখন শোনা যাচ্ছে আমাদের মনে হয়? কথা তো শুনতে পাচ্ছি, স্যারের কথা হ্যাঁ এবার 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 শুনতে পাচ্ছ মনে হয় না? এবার শুনতে পাচ্ছ? স্যার এখন শুনতেছি আবার। আচ্ছা এখন আবার শুনবা? আচ্ছা বুঝতে পারছি। এই ফোন আসলেই কাটতে হবে, হ্যাঁ কারণ আছে মনে হয়, মাঝে মধ্যে ফোন আসতেছে। হ্যাঁ ফোন আসতেছে এই জন্য, নামটা দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে একই দিকে ফ্র্যাকচার। আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার দেখো, এবার হচ্ছে মেকানিজম অ্যান্টির ডিসলোকেশন। অ্যান্টির ডিসলোকেশনের ক্ষেত্রে যদি সামনের দিকে বেরিয়ে আসে বলটা, আগে তো বলটা কোথায় বেরিয়ে গেছিল? পিছনের দিকে। এখন সামনের দিকে বেরিয়ে আসে, তাহলে পায়ের পজিশন হবে স্যার ঠিক উল্টো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, ওই ইপসিলেটারাল ফিমোরাল ফ্র্যাকচার, ওখানে যে কি জানি বলছিলাম, ওটা শুনতে পাইনি। ও আমি বলছি ইপসিলেটারাল ফিমোরাল ফ্র্যাকচার মানে যখন তোমার ডিসলোকেশনটা হবে আবার ফিমার ফ্র্যাকচার হবে, মানে অ্যাসোসিয়েটেড ফ্র্যাকচার যদি হয় ফিমার, তাহলে কিন্তু তোমার পজিশনটা তখন আগের মতো থাকবে না। কারণ আগে তো পুরো হিপ জয়েন্ট কি তোমার ইন্টারনালি রোটেটেড ছিল, এক্সট্রা তবে বেরিয়ে গেছিল পিছন দিক থেকে, অর্থাৎ অ্যাডাকশন ছিল। কিন্তু যখন তোমার ফিমার ফ্র্যাকচার হবে তখন ফিমারের প্রক্সিমাল পার্ট এরকম থাকবে, ডিস্টাল পার্টটা আবার কি হবে? ডিস্টাল পার্ট এক্সটার্নাল রোটেটেড হয়ে যাবে, তাই না? ফিমারটা, ফিমার যদি ভেঙে যায় তখন তো কন্টিনিউশন থাকবে না। আগে তো পুরো হিপ থেকে ওটাকে টোটাল পার্টটাকে ইন্টারনাল রোটেট করে ফেলেছিল। কিন্তু এখন যখন একই দিকের পা ভাঙা যাবে, একই দিকের ফিমার ফ্র্যাকচারটা যদি হয় কাছাকাছি জায়গায়, তাহলে পায়ের পজিশনটা আগের মতো অত স্পষ্ট বোঝা যাবে না। তোমরা আগের টুকু লিখছো, এত কথা দরকার নেই। তুমি বুঝো, মাঝে চিন্তা করো যে ইপসিল্যাটারাল একই দিকে যদি ফিমার ফ্র্যাকচার হয়, তাহলে যে আমাদের পজিশনটা ছিল, ডিফর্মিটি যেটা ছিল, ওইটা ওরকম প্রমিনেন্ট তখন হবে না। বুঝতে পারছো? হ্যালো, থ্যাংক ইউ স্যার। জি স্যার, বুঝতে পেরেছি, আচ্ছা থ্যাংক ইউ। এবার মেকানিজম অ্যান্টি ডিসলোকেশন। দেখো এক্সট্রিম অ্যাবডাকশন, তাই না? কতটা অ্যাবডাকশন দেখেছো? উইথ এক্সটার্নাল রোটেশন অফ দ্য হিপ, ও হিপটাকে এক্সটার্নাল রোটেশন হয়ে আছে। অ্যান্টের হিপ ক্যাপসুল স্টর্ন, তখন কি ছেড়ে যাবে? আগে ছিল পোস্টেরিয়র ক্যাপসুল এবং ল্যাব্রাম ছেড়ে যাবে, এবার অ্যান্টেরিয়র ক্যাপসুল ল্যাব্রাম ছেড়ে যাবে। বুঝতে পারছো? এবং ফিমোরাল হেড ইজ লিভার্ড আউট অ্যান্টেরিয়রলি, সামনের দিকে লিভার্ড আউট হবে, সামনের দিকে বেরিয়ে আসবে। লিখে ফেলো ছোট্ট করে, মেকানিজম অ্যান্টি ডিসলোকেশনের এক্সট্রিম অ্যাবডাকশন উইথ এক্সটার্নাল রোটেশন। ঠিক উল্টা, আগের ছিল অ্যাডাকশন এন্ড ইন্টারনাল রোটেশন, এটা হবে অ্যাবডাকশন এন্ড এক্সটার্নাল রোটেশন। কারণ দেখো পায়ের পজিশন এরকম হবে, নাহলে তো বের হবে না। ওকে জি স্যার, লিখছি স্যার। আচ্ছা, আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা লিখো না, আমি লেখালেখির বিষয় থেকে আমি বলি ইফেক্ট অফ ডিসলোকেশন অন ফিমোরাল হেড সার্কুলেশন। আমাদের কি হয় আমি তোমাকে বলছি। আমাদের যখন হেড যখন বেরিয়ে আসে, তখন তুমি চিন্তা করো একটা বল এবং সকেট থেকে লিগামেন্টাম টেরিস ছিঁড়ে গেছে, ক্যাপসুল ছিঁড়ে গেছে, এবং তোমার ফাইব্রাস যে ল্যাব্রাম সেটা ছিঁড়ে গেছে, হিপ জয়েন্টে বেরিয়ে পিছনে বা সামনে আসছে, যেখানেই আসুক। তাহলে জয়েন্ট থেকে যখন বেরিয়ে আসবে, তখন আমরা গত ক্লাসে পড়েছিলাম ফিমোরাল নেকে কি থাকে, একটা একটা আর্টেরিয়াল রিং থাকে, মনে আছে তোমাদের? একটা আর্টেরিয়াল রিং থাকে। সেই আর্টেরিয়াল রিংটা কি হবে? ছিঁড়ে যাবে না? এবং লিগামেন্টাম টেরিস ছেড়ে যাবে না? পিছনে যদি আসতে গেলে বা সামনে আসতে গেলে সব ছিঁড়ে বেরিয়ে আসবে। তাহলে এতগুলো সফট টিস্যু ছিঁড়ে যখন যাবে, তখন আমাদের ভ্যাসেলও ছিঁড়ে যাবে, অথবা ভ্যাসেলের টান লাগবে। ভ্যাসেল ছিঁড়ে যাবে অথবা ভ্যাসেলের টান লাগবে। টান লেগে ভ্যাসেলটা কি হবে? চাপ খেয়ে কিঙ্কিং হবে। একটা অনেকগুলো পাইপ যদি তুমি গলা চেপে ধরি, তাহলে বলা হয় কিঙ্কিং। পাইপের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে, আমি পাইপটা কি করলাম? পাইপটাকে চেপে ধরলাম,
এবং তখন পাইপ দিয়ে আর পানি যাচ্ছে না। আমি যতক্ষণ পর্যন্ত ওটাকে জায়গায় না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু পাইপ দিয়ে পানি যাবে না। যাবে না? যাবে? শুনতে পাচ্ছ? না স্যার জি স্যার। হ্যাঁ, যাবে না। তাহলে হেডের সার্কুলেশনটা কিন্তু খুব কমে যাবে, তাই না? নেক হেডের সার্কুলেশনটা কমে যাবে না? যাবে কি না? যখন ছিঁড়ে বেরিয়ে আসবে তখন লিগামেন্টাম টেরিস সেটাও ছিঁড়ে গেল, হেড সাপ্লাই পাচ্ছে না। আবার আবার তোমার অ্যাসেন্ডিং যে আর্টারি গুলো আছে, যেটা তোমার সার্ভাইকাল ওই যে ফ্র্যাকচার নেকের সময় পড়েছিলাম, যে নেকের গলার কাছে একটা মালা থাকে আর্টেরিয়াল, যেটা থেকে ঊর্ধ্বমুখী তোমার এদিকে যায়, প্রক্সিমালি তোমার সার্কুলেশনটা যায়, মনে আছে না? গত ক্লাসে হ্যাঁ, এঁকেছিলাম। হ্যাঁ, তাহলে রেটিকুলার আর্টারি। জি স্যার। সেগুলো সব ছিঁড়ে যাবে অথবা কিঙ্কি হয়ে যাবে, মানে পাইপ বন্ধ হয়ে যাবে। সেই জন্য এর ইফেক্ট কি? এর ইফেক্ট খুব খারাপ। এর ইফেক্ট হচ্ছে কি, ভবিষ্যতে দেখা যাবে যে তুমি যদি দেরি করে তাকে ডিসলোকেশন কারেকশন করো, তাহলে ভবিষ্যতে তার সেখানে অ্যাভাসকুলার নেক্রোসিস হবে, কারণ হেড সাপ্লাই পাবে না। হেড সাপ্লাই যখন পাবে না তখন অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যেতে পারে। এছাড়া ওই জয়েন্টে কি হতে পারে? অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এগুলা তুমি এখন লেখো। এই দেখো, দেখো, when capsule tears, ascending cervical branches are torn and stretched, টান করবে, ছিঁড়ে যাবে। লিগামেন্টাম টেরিস torn, আমি এতক্ষণ যা বললাম, লিখে ফেলছো? লেখো, some ascending cervical branches may remain pink, উপরেরটা বললাম কি ছিঁড়ে গেছে, আরেকটা বললাম কিঙ্কিং হয়ে গেছে, মানে গলা চেপে ধরেছে, কিঙ্কিং অথবা compressed until the hip is reduced, যতক্ষণ পর্যন্ত হিপ জয়েন্ট ভিতরে না দিব, ওর যে গলা যে টান পড়েছে, ওই যে আর্টারিতে টান পড়েছে, আর্টারির মুখটা বন্ধ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত ভিতরে না দিবে ততক্ষণ। তুমি আমি তো দেখতে পাচ্ছি না আসলে ওর ভিতরে কি হচ্ছে। অর্থাৎ এটাও হতে পারে, অথবা এই সার্ভাইকাল ব্রাঞ্চের ছিঁড়েও যেতে পারে। যদি কমপ্লিটলি সব ছিঁড়ে যায় তাহলে ভবিষ্যতে অ্যাভাসকুলার নেক্রোসিস হবেই। আর যদি কিছু কিছু সাপ্লাই পায় তাহলে নাও হতে পারে। তাহলে এটা একটা effect of dislocation on femoral head circulation. Thus, early reduction of the dislocation of the hip can improve blood flow to femoral head. লেখা শেষ হলে বলবা। হ্যাঁ স্যার লেখা শেষ। ওকে ফাইন। শোনো, এই যে কথাগুলো লেখাচ্ছি কিচ্ছু না, আমি তোমাদেরকে সবসময় বলি, এ হয়ে যাওয়ার পরে না টেবিল থেকে উঠবা না, কেউ উঠবা না টেবিল থেকে। লেখা শেষ হলে ঠিক 10 মিনিট, একদম ফর দ্য গড সেক 10 মিনিটস তোমরা এটা কথা রিভিশন শোনা দিবা। যাচ্ছে না। ও কেটে দাও, কেটে যাও। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, যাচ্ছে, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা কিন্তু পড়বা একটু, টেবিল থেকে উঠবা না, যেখানে লিখতেছো ওখানে লিখে টেবিল থেকে 10 মিনিট রিভিশন দিবে, একবার ঘড়ি ধরে 10 মিনিট, নট 11 মিনিট, তারপরে হবে দেখবা। এরপরে স্লাইড, অ্যাসোসিয়েটেড ইনজুরিজ, কি কি ইনজুরি হতে পারে? দেখো, এটা যদি হাই হাই এনার্জি ট্রমা, অর্থাৎ এক জায়গায় কিন্তু শুধু তুমি হবে না, এই সাথে তাকে দেখতে হবে তার হেড অ্যান্ড ফেসিয়াল ইনজুরি হতে পারে, চেস্ট ইনজুরি হতে পারে, অ্যাবডোমিনাল ইনজুরি হতে পারে, এক্সট্রিমিটি ফ্র্যাকচার এন্ড ডিসলোকেশন হতে পারে। তাহলে মেকানিজম হাই এনার্জি, আনরেস্ট্রেন্ড অকুপেন্টস, ওই যে গাড়ির ভিতরে অকুপেন্টস তো বসে রয়েছে, তাই না, ও তো বেরোতে পারছে না। দাস অ্যাসোসিয়েটেড ইনজুরিজ আর কমন, সেতে কি হতে পারে? সঙ্গে হেড অ্যান্ড ফেসিয়াল ইনজুরি, চেস্ট ইনজুরি, ইন্ট্রা-অ্যাবডোমিনাল ইনজুরি, extremity fracture and dislocations. লেখা শেষ হলে বলবা।
হ্যাঁ স্যার লেখা শেষ। ওকে ফাইন। আরেকটা প্রশ্ন করব তোমাকে এখানে। প্রশ্নটা উত্তর দেবে হচ্ছে দুইজন, রৌনক জান্নাত আর ঐশ্বরিয়া, আমার সিনে যা দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এর সাথে খুব গুরুত্বপূর্ণ একটা সফট টিস্যু ইনজুরি হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, হয় প্রায়ই হয় গুরুত্বপূর্ণ সফট টিস্যু পোস্টেরিয়র ইনজুরিতে, বিশেষ করে পোস্টেরিয়র ডিসলোকেশনে হয়, বুঝছো? রৌনক জান্নাত বলো তো দেখি কোন ইনজুরিটা সফট টিস্যু ইনজুরি হতে পারে? posterior পোস্টে চলে গেলে একটা সফট টিস্যু স্ট্রাকচার, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার পিছন দিক দিয়ে যায়। the sciatic nerve গুড, ভেরি গুড। আর হাবিবুল্লাহ আরেকটা বলো। স্যার সায়াটিক নার্ভ স্যার। গুড। আরেকটু আছে, আরেকটা হচ্ছে গ্লুটিয়াল ভেসেলস এখানে থাকে, ঠিক আছে? গ্লুটিয়াল ভেসেল ইনজুরি হতে জি পারে, স্যার। আন্ডারস্ট্যান্ড? ফাইন, তোমরা কি পারো। আচ্ছা, এখন নেক্সট স্লাইডে এই যে অ্যাসোসিয়েটেড ইনজুরিটা হলো, এটা আমাদের ছবিতে দেখানোর দরকার নেই। এই যে অ্যাসোসিয়েটেড ইনজুরি আর কি আছে? sciatic injury occurs in 10% of the hip dislocation. Most commonly, these resolve with reduction of the hip and passes of time. আস্তে আস্তে টাইম পাস করতে করতে, যদি আমি খুব সময় নেই, এটা দেখবা যে ডিসলোকেশন যদি রিডাকশন হয় তাড়াতাড়ি, তাহলে এটা ইনজুরিটা আস্তে আস্তে পা পিছন দিকে পা তোমার কি হবে, তখন ড্রপ ফুট হবে। মনে থাকবে যদি হিপ সাইটিক নার্ভ যদি হয় ইনজুরি, তাহলে জিজ্ঞাসা করা হয় পরীক্ষার সময় সাইটিক নার্ভ ইনজুরি কি হবে, তখন তোমরা বলবা যে পায়ের দিকে সেন্সেশন লস হবে স্যার, ড্রপ ফুট হবে স্যার। মনে থাকবে কথাটা? ছোট্ট করে পাশে লিখে রাখা, জি হ্যাঁ, স্যার। ফুট ড্রপ হবে, তুমি পা তুলতে পারবা না এবং তোমার পায়ের মাসেল গুলো সেন্সেশন থাকবে না। তাহলে এই কন্টুশন, স্ট্রেচিং অর কন্টুশন ইজ মোস্ট কমন, এবং সঙ্গে সঙ্গে গ্লুটিয়াল ভেসেলও ইনজুরি হবে। আচ্ছা, এখন আসো আমরা একটা পেশেন্ট ইভলিউশন করব। কি দিয়ে ইভলিউশন করি? সবসময় ইভলিউশনের আগে হিস্ট্রি, তাই না? তোমরা যখন পরীক্ষায় লিখবা তখন হচ্ছে ইভলিউশন করি আমরা কি দিয়ে? ইভলিউশন অলওয়েজ হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফিচার এবং ডায়াগনোসিস, তাই না? অর্থাৎ ডায়াগনস্টিক টুলস, মনে থাকবে? আমরা একটা ইভলিউশন করি কি, প্রথম হিস্ট্রি নেই, তারপরে কি নেই, ক্লিনিক্যাল ফিচার নেই, এবং সর্বশেষ ইনভেস্টিগেশন। তিনটা জিনিস মিললে একটা ইভলিউশন হয়। তুমি কি আমার কথা বুঝতে পারছো? স্যার বোঝা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হিস্ট্রি কি দিবে? সে যদি অ্যাওয়েক থাকে, সে যদি তোমার কি বলে মরিবান্ড পেশেন্ট না হয়, অর্থাৎ সে যদি দেখা যায় কথা বলতে পারে, তাহলে হিস্ট্রি সে দিতে পারে যে আমি গাছ থেকে পড়েছিলাম, অথবা খুব বড় ট্রমা হয়েছিল, পেশেন্ট অ্যাওয়েক, অ্যালার্ট, পেশেন্ট হ্যাভ সিভিয়ার পেইন ইন দ্য হিপ রিজন, সে বললাম প্রচন্ড হিপে ব্যথা, পা নাড়াতে পারছি না, এই ধরনের হিস্ট্রি দিবে। ফিজিক্যাল এক্সামিনেশন, ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স, দেখো ছবিটা, ওই আমরা যে কথা আগে লিখেছিলাম টেক ডু। পোস্টার ডিসলোকেশনের ক্ষেত্রে হিপ ফ্লেক্সড, ইন্টারনাল রোটেটেড এন্ড অ্যাডাক্টেড। দ্রুত লিখে ফেলো, তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আসবে। হিস্ট্রি দিল, এবার তুমি এক্সামিনেশন করলা, সে বলবে আমার পায়ে খুব ব্যথা, আমি হিপ জয়েন্টে ব্যথা, আমি গাড়ি চালাচ্ছিলাম, খুব জোরে ধাক্কুনি খেয়েছি এবং আমার এটা হয়েছে, অথবা সে বলবে আমি উপরে গাছ থেকে পড়েছি। তারপরে তুমি এক্সামিনেশন করবে, করে দেখবা যে না, তাই তো, ও তো হিপ ফ্লেক্স, ইন্টারনাল রোটেটেড, অ্যাডাক্টেড, এবং গ্লুটিয়াল রিজনে তুমি হাত দিলে ব্যথা করবে এবং গ্লুটিয়াল রিজনে বলকে ফিল করতে পারবা। গ্লুটিয়াল রিজনে অ্যান্টার ডিসলোকেশন হলে উল্টা, যেটা আগে পড়িয়েছিলাম, যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে এক্সট্রিমলি এক্সটার্নাল রোটেশন, লেস প্রোনাউন্স অ্যাবডাকশন এন্ড ফ্লেকশন, এরকম থাকবে যে মেকানিজমে আমরা দেখেছিলাম। হ্যাঁ, পিছন থেকে ধাক্কা লেগে হতে পারে, এটা সামনে চলে আসছে। আমি নেক্সট স্লাইডে যাব। জি স্যার। এই যে বললাম না পেন, এখন একদম শেষ হয়নি। দেখো, পেন টু পালপেশন অফ দ্য হিপ, হিপে যদি হাত দাও তাহলে পেন করবে। হিপটাকে যদি মুভ করো, পেন উইথ অ্যাটেম্পটেড মোশন অফ দ্য হিপ, তার মানে কি আরওএম ইজ পেইনফুল। আরওএম লিখতে পারো সংক্ষেপে, এরকম না লিখে লিখতে পারো আরওএম, আগে পড়েছিলাম না একটু আগে, আরওএম ইজ পেইনফুল। এছাড়া নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, পারে না? পারে কিনা? পারে না হাইবুল্লাহ? জি স্যার। পারে। জি কেন স্যার, পারে? পারে স্যার। ওই যে তোমার সার্টিফিকেট ইনজুরি হয়েছে, এগুলো তো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে। জি স্যার। তোমাকে যখন আসবে তখন তুমি এক্সামিন করবা
রে পা নাড়াও দেখি, তুমি জিজ্ঞেস করবা দেখো তো পা ফুট ড্রপ আছে কিনা, পাটা কিনা উত্তর দিকে উঠতে পারবে না। তুমি সেন্সেশন পায়ে তুমি যখন ল্যাটারাল বর্ডার অফ দ্য ফুট অথবা তুমি ফুটের উপরে তুমি সেন্সেশন দিবে, কটন ধরবে বা হাত লাগাবে, দেখবে পায় সেন্সেশন পাও, ও বলবে, রোগী বলবে সেন্সেশন পাচ্ছি না। তাহলে সবকটা পয়েন্ট আমরা তুলে নিয়ে আসছি ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে। পেইন টু পালপেট হিপ এবং স্যার এখানে আরওএম কোনটা বললেন স্যার? আরওএম এই যে এর আরো Range of মোশন, movement. রেঞ্জ অফ মুভমেন্ট একদম স্ট্রিক্ট থাকবে এবং পেইনফুল থাকবে। রোটেশন অফ হিপ, রোটেশন অফ মুভমেন্ট জি স্যার। যদি পাটা একটু ঘোরাও তাহলে খুব পেইনফুল, সিভিয়ার পেইনফুল থাকবে। এবং পসিবল নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট থ্রু এক্সাম এসেনশিয়াল। তোমাকে অবশ্যই নিউরোলজিক্যাল এক্সামিনেশন মাস্ট করতে হবে। তুমি একটু দেখোনি, তুমি দেখে আসছো হিপ জয়েন্টের ওখানে, কিন্তু তোমার যে সার্টিফিকেট ইনজুরি হয়েছে তুমি দেখে আসোনি এবং তুমি এই ব্যাপারে সচেতনই না। পরে রোগী বলবে কি জানো তোমাকে, স্যার আপনি যে টানাটানি করছেন না, টানাটানি করে আমার পা ওই ইয়ে হয়ে গেছে, আমার আগে এরকম ছিল না। এই জন্য তোমাকে নোট রাখতে হবে অলওয়েজ, বি কেয়ারফুল, হ্যাঁ নোট রাখতে হবে। আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত পড়াবো, আমরা দুইটা ক্লাস নিব, এটা আরেকটা ক্লাস নিব, আন্ডারস্ট্যান্ড? জি স্যার। এখন আমরা এক্সরেতে যাব, আমি পারবো ক্লাস নিতে, তোমাদের কষ্ট হবে। আমরা আরেকটা ক্লাস নিব না এটা শেষ করে দিব? স্যার আরেকটা ক্লাসে করি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি নিব, এটা আমরা নিব সেদিন আমরা। স্যার আজকে এইটুকুই থাক। আচ্ছা জি ঠিক স্যার আছে, আজকে আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই ঠিক থাকলো, আজকে একটু থাক। তাহলে তোমরা কিন্তু একটু পড়বে, আমার কথাটা তুমি রাখবে। সবাই বলো জি স্যার, আমরা টেবিল থেকে ওঠার আগে আমরা একটু 10 মিনিট রিভিশন দিই, তারপর টেবিল থেকে উঠবো। আমি তোমাদের দেখতে পাচ্ছি জি না, স্যার। আর তোমাদের কথাই আমার কাছে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের কমিটমেন্টই আমার কাছে সব। ওকে ওকে স্যার। ফাইন, ঠিক স্যার আছে। রেকর্ডটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো। আচ্ছা দিয়ে দিবে, ওটা রেকর্ড দেওয়ার জন্য আমার পাশে তোমাদের বন্ধু আছে, সে দিয়ে দিবে, অসুবিধা নেই। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ এন্ড স্টে হোম। ওকে জি স্যার। ভালো থাকো।